নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটি টিফিন রেসিপি বা নাস্তার রেসিপি শেয়ার করে নেব, যা বাচ্চাদেরকে আপনারা চটজলদি টিফিনেও বানিয়ে দিতে পারেন। সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তার জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ আমি সাদা তেল গরম করে নিয়েছিলাম। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চামচের মতো কালো সর্ষে, যেটাকে রাই সর্ষে বলা হয়। তারপরে দিয়ে দিয়েছি আমি 4-5টি কোচানো কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই মতো এখানে লঙ্কাটার ব্যবহার করবেন। তারপরে আমি এখানে আগে থাকতে দুটো আলু ব্যবহার করেছি, ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। সেই আলুগুলোকে আমি এখানে গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নেব। আপনারা চাইলে ম্যাশারের সাহায্যেও ম্যাশ করে এখানে আলুটা দিতে পারেন, তবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলে আলুগুলোর মধ্যে কোনো দলাভাব থাকে না, সেই জন্য কিন্তু আমি এখানে গ্রেটারের ব্যবহার করেছি। আপনারা চাইলে হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিতে পারেন বা যে কোনো ম্যাশারের ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। এতে করে কি হয়, আলুটা ভীষণ সুন্দরভাবে একদম ইভেনচুয়ালি হয় এবং স্মুথ হয় পুরটা। সেই জন্যই কিন্তু আমি এখানে গ্রেটারটা ব্যবহার করেছি। আলুটা কিন্তু আমাদের খুব সুন্দর করে গ্রেট করা হয়ে গিয়েছে, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। আর আমি যতটা নাস্তা বানাবো তার জন্য কিন্তু দুটো আলু সাফিসিয়েন্ট, সেই জন্য আমি এখানে দুটো আলুর ব্যবহার করেছি। আপনারা বেশি পরিমাণে বানালে বেশি পরিমাণে এখানে আলুটা দেবেন। আলুটা গ্রেট করার পরে গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই করে লো টু মিডিয়ামে করে দেবেন, তাতে করে আমাদের আলুটা কড়াইয়ের গায়ে লেগে যাবে না। এবং আলুটা যেহেতু সেদ্ধ রয়েছে খুব একটা বেশি ভাজা ভাজা করার প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে খুব সুন্দর করে আমি এখানে কাঁচা লঙ্কা আর সর্ষের সাথে ভীষণ ভালো করে আলুটা যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় এবং কাঁচা লঙ্কা আর সর্ষের একটা ভীষণ সুন্দর ফ্লেভার রয়েছে সেটা যেন আলুর মধ্যে ছড়িয়ে পড়ে, সেই জন্য আমি একটু মিশিয়ে দিয়েছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণ আমি এখানে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সামান্য পরিমাণ দিয়েছি গরম মশলার গুঁড়ো। এই সমস্ত গুঁড়ো মশলা এবং নুনটা আলুর মধ্যে যাতে খুব ভালোভাবে মেশানো হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। খুব সুন্দর করে আমি এখানে আলুটা মিশিয়ে নিচ্ছি যাতে আমাদের আলুটা মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে যায়। আমি একদম সামান্য পরিমাণে তেল দিয়েছি, যতটা সম্ভব চেয়েছি আমি এখানে হেলদি করার চেষ্টা করেছি নাস্তাটা। আপনারা চাইলে আরেকটু বেশি পরিমাণে তেল দিয়েও কিন্তু এখানে পুরটা বানিয়ে নিতে পারেন। ঠিক এই পর্যায়ে আমি আগে থাকতে বাদাম ভেজে সেগুলোর খোসা ছাড়িয়ে রেখেছিলাম, সে ভেজে রাখা বাদামটাও দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। ধনেপাতা বাদামটাও খুব সুন্দর করে আলুর মধ্যে মিশিয়ে নেব। এই পুরটা দিয়ে আপনারা যে কোনো রকমের নাস্তা বানাতে পারেন, ভীষণ টেস্টি হয় পুরটা, একদম নিরামিষভাবে বানানো। আপনারা চাইলে তেলের মধ্যে সামান্য পরিমাণ আদা গ্রেট করেও ব্যবহার করতে পারেন, আমি এখানে আদাটা স্কিপ করেছি। পুর কিন্তু আমাদের একদম রেডি হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি একটি পাত্রের মধ্যে পুরটা তুলে নেব, যাতে করে পুরটা ভীষণ ভালোভাবে ঠান্ডা হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তবে কিন্তু আমরা এই পুরটাকে স্টাফিং হিসেবে ব্যবহার করব, গরম অবস্থাতে কিন্তু কোনোভাবে পুরটা আমরা স্টাফিং হিসেবে দেব না। সেই জন্য আমরা আগে পুরটাকে তৈরি করে সাইডে রেখে দিয়েছি। এরপরে আমি এখানে প্রায় 150 গ্রাম থেকে 200 গ্রামের মধ্যে চিঁড়েটা নিয়েছি, একদম যে পাতলা চিঁড়েটা হয় সেই চিঁড়েটা নিয়েছি। চিঁড়েটা খুব সুন্দর করে কিন্তু আমি একটি জালতির মধ্যে নিয়ে খুব সুন্দর করে জল ঝরিয়ে ধুয়ে নেব। আর এই চিঁড়েগুলো যেহেতু প্রচণ্ড পরিমাণে নরম হয় সেই জন্য জলে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। বারে বারে জল পাল্টে পাল্টে যখন ধোবেন তখন অটোমেটিক্যালি চিঁড়েটা খুব সুন্দর করে নরম হয়ে যাবে। এর জন্য আলাদা করে জলে ভিজিয়ে রাখতে হবে না। সামান্য পরিমাণ জলটা আমি এখানে ঝরিয়ে নিয়েছি। তারপরে জলটা ঝরানো হয়ে গেলে একটি বোলের মধ্যে আমি এখানে চিঁড়েটা নিয়ে নিচ্ছি। দেখে আশা করি বুঝতে পারছি চিঁড়েটা কিন্তু অনেকটা পরিমাণেই রয়েছে। এর উপর থেকে আমি দিয়ে দেবো বড় চামচে 2 চামচ সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পরে চিঁড়েটা খুব ভালো করে আগে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে, যাতে চিঁড়ের যে দানাগুলো রয়েছে সেগুলো যেন খুব সুন্দর করে ম্যাশ হয়ে যায়, সেই জন্য কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। পরে চিঁড়েটা বাইন্ডিং করার জন্য এখানে আমি 2 চামচের মতো ময়দার ব্যবহার করব। আপনারা চাইলে ময়দার পরিবর্তে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। তবে আমি এখানে 2 চামচের মতো ময়দা দিয়েছি। যদি বেশি হেলদি করতে চান নাস্তাটা তাহলে অতি অবশ্যই করে চালের গুঁড়ো দেবেন, ময়দাটা স্কিপ করে দেবেন। খুব ভালো করে আমি এখানে হাতের সাহায্যে চিঁড়েটা প্রথমে মাখিয়ে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট সময় নিয়ে কিন্তু আমি এখানে চিঁড়েটা মাখিয়ে নিয়েছি। এতে করে চিঁড়েটা ভীষণ স্মুথভাবে মাখা হবে এবং নাস্তাগুলো খুব সুন্দরভাবে হবে। ঠিক এই পর্যায়ে আমার মনে হয়েছে যে একটু বাইন্ডিংয়ের জন্য এখানে ময়দার ব্যবহার করার প্রয়োজন রয়েছে। আমি এখানে 1.5 থেকে 2 চামচের মতো ময়দা দিয়েছি। আপনারা চাইলে চালের গুঁড়ো দিতে পারেন। এরপরে ময়দাটা খুব ভালো করে চিঁড়ের সাথে মাখিয়ে নেব। একদম একটা শক্ত ডো তৈরি করব, মানে আমরা যেভাবে রুটি পরোটার ডো তৈরি করে থাকি ঠিক সেইভাবে কিন্তু ডোটা তৈরি করে নেব। আলাদা করে কিন্তু এখানে কোনো জলের ব্যবহার করা লাগবে না, যেহেতু চিঁড়েটা প্রচণ্ড পরিমাণে নরম আর ভেজানো ছিল, মানে জলে বারবার পাল্টে পাল্টে ধোয়ার ফলে চিঁড়েটা একদম নরম হয়ে গিয়েছে। সেই জন্য কিন্তু আলাদা করে আর জল দেওয়ার প্রয়োজন হবে না। ঠিক এইরকম একটা
ডো আমরা তৈরি করে নেব। ডোটা তৈরি করে নিয়ে কিন্তু আমি এখানে হাতে একটু তেল মেখে নিয়েছি অল্প করে, না হলে কিন্তু আমরা এখান থেকে ছোটো ছোটো করে লেচি কেটে বাটিগুলো বানাতে পারবো না। যে নাস্তাগুলো তৈরি করব তার জন্য কিন্তু আমাকে এখানে ছোটো ছোটো করে লেচি কেটে নিতে হবে। যেভাবে আমরা পুর পিঠে বানিয়ে থাকি স্বাভাবিকভাবে সেইভাবে কিন্তু ছোটো ছোটো করে লেচি কাটতে হবে। লেচি কেটে এইভাবে দুই হাতে তালুর মধ্যে নিয়ে ভালো করে পাকিয়ে নেবার পরে একটু আঙুলের সাহায্যে প্রেস করে আমরা যেভাবে বাটি বানাই, মানে যে কোনো পুর ভরা পরোটা বা যা কিছু আমরা তৈরি করে থাকি পুর ভরা, সেরকম ছোটো ছোটো বাটির আকারে করে নেব। খুবই সহজ একটি পদ্ধতি এবং খেতেও ভীষণ টেস্টি, এবং বাচ্চাদেরকে চাইলে আপনারা টিফিনেও বানিয়ে দিতে পারেন, সন্ধ্যেতে স্ন্যাক্স হিসেবেও বানিয়ে দিতে পারে, তাতেও ভীষণ ভালো লাগে খেতে। এরপরে ছোটো ছোটো বাটির আকারে কিন্তু আমি এখানে গড়ে নিয়েছি। এরপরে আমরা যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা কিন্তু ইতিমধ্যেই পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। ঠান্ডা হয়ে যাওয়া পুরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ একটু নিয়ে নিয়েছি, তারপরে যাতে বাইরে বেরিয়ে না যায় পুরটা, বা তেলে যখন ভাজবো আমরা এটা তাতে যেন বাইরে ফেটে বেরিয়ে না যায়, সেই জন্য খুব সুন্দর করে কিন্তু আমি এখানে মুখটাকে বন্ধ করে নেব। দেখুন খুব সহজ পদ্ধতিতে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা প্রথমবার বানাবেন বলে ভাবছেন তারাও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। ভীষণই একটি হেলদি খাবার, শুধুমাত্র আমি এখানে ময়দার ব্যবহার করেছি যা এইটুকুই। আপনারা ময়দাটা স্কিপ করে যদি পুরোপুরিটা একদম হেলদি করতে চান তাহলে কিন্তু অতি অবশ্যই করে বলবো চালের গুঁড়োটা ব্যবহার করবেন। মুখটা বন্ধ করে নেওয়ার পরে এইভাবে দুই হাতে তালুর মধ্যে নিয়ে ভালো করে পাকিয়ে গোল করে নিয়েছি। খুবই সহজ একটি পদ্ধতি। এতে করে কী হবে, যখন আমরা নাস্তাগুলো তেলের মধ্যে ভাজবো তখন করে ভেতর থেকে পুরটা বাইরে বেরিয়ে যাবে না, এবং ভাজাটাও খুব সুন্দর হবে, খেতেও ভীষণ ভালো লাগবে। আপনাদের সুবিধার্থে কিন্তু আমি এখানে আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সেম পদ্ধতিতে ছোটো ছোটো করে আমি এখানে লেচি করে নিয়েছি গোল গোল করে। এরপরে দুই হাতে তালুর মধ্যে নিয়ে একটু পাকিয়ে নিয়েছি। পাকানো হয়ে যাওয়ার পরে একটা আঙুলের সাহায্যে প্রেস করে আমরা যেভাবে বাটি তৈরি করেছিলাম আগের বারে, ঠিক সেইভাবে কিন্তু আমি এখানে বাটিটা তৈরি করে নেব। দেখুন খুব সহজ পদ্ধতিতে তৈরি হয়ে যাচ্ছে, আর চিড়েটা এত সুন্দর করে মাখা হয়েছে যে বাটিটা তৈরি হওয়ার পরেও যে ফেটে যাচ্ছে বা গোল করার সময় যে ফাটল ধরে যাচ্ছে এমনটা কিন্তু না। ওই জন্যই বলেছি চিড়েটা প্রথমে একটু সাদা তেল দিয়ে খুব সুন্দর করে মেখে নেবেন। যখন মসৃণ করে চিড়েটা আমাদের মাখা হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে বাইন্ডিংয়ের জন্য আপনারা 1 থেকে 2 চামচ মতো ময়দা অথবা চালের গুঁড়ো ব্যবহার করবেন। আগে চিড়েটাকে খুব ভালো করে মেখে নেবেন, নাহলে ময়দা বা চালের গুঁড়ো দিয়ে চিড়েটা মাখলে কিন্তু প্রথমেই শক্ত হয়ে যায়, ডো মতো রেডি হয়ে যাবে। সেই জন্য বলছি আগে চিড়েটা খুব সুন্দর করে মেখে নেবেন মসৃণ করে, তারপরে কিন্তু বাইন্ডিংয়ের জন্য ময়দা বা চালের গুঁড়ো যেটা আপনাদের পছন্দ সেই মতো অ্যাড করে দেবেন। ভেতরে কিন্তু আমি এখানে সামান্য পরিমাণ আলুর পুরটা দিয়ে দিয়েছি, তারপরে মুখটা যাতে খুব ভালো করে বন্ধ করে দেওয়া যায় সেই জন্য কিন্তু ঠিক এইভাবে আমি এখানে মুখটাকে বন্ধ করে দিয়েছি, যাতে করে ভেতরের পুরটা একদম বাইরে বেরিয়ে না আসে। তারপরে দুই হাতে তালুর মধ্যে নিয়ে খুব সুন্দর করে পাকিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু আমি এখানে প্রত্যেকটা নাস্তা বা টিফিন রেসিপি তৈরি করে নিয়েছি। ভীষণই সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। যেহেতু এগুলো আমরা ডুবো তেলে ভাজবো সেই জন্য কিন্তু আমি এখানে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে অতি অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবেন। এতে করে নাস্তাগুলো ভাজতে একটু সময় লাগলেও বেশ মুচমুচে হয়, খাস্তা হয় এবং খেতেও ভালো লাগে। তারপরে কিন্তু এক এক করে আমি এখানে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর ভয় পাবেন না যে একে অপরের গায়ে লেগে যাওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই। কড়াই যত বড় হবে সেই পরিমাণ মতো কিন্তু এখানে নাস্তাগুলো দিয়ে দিতে পারেন, যে এমনটা না যে একে অপরের গায়ে লেগে যেতে পারে, এমনটা না। এগুলো কিন্তু খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায়, খেতেও ভীষণ ভালো হয় এবং টেস্টি হয়। আমি এখানে ধনেপাতার চাটনির সাথে সার্ভ করেছিলাম, আপনারা চাইলে কিন্তু টমেটো সস বা যে কোনো চাটনির সাথে এখানে সার্ভ করতে পারেন। আমি কিন্তু এখানে যখন দেখবো আমাদের একটা দিক খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে ঠিক সেই পর্যায়ে কিন্তু আমি এখানে অপর দিকটা পাল্টে দেবো, যাতে অপর দিকটা খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। আর যেহেতু চিড়েটা খুব ভালো করে মাখা হয়েছে সেই জন্য ভাজতে ভাজতে একটু খেয়াল করবেন এটা কিন্তু একটু ফুলে উঠবে, নাস্তাগুলো কিন্তু একটু ফুলে উঠবে। এখানে কিন্তু কোনোভাবে বেকিং সোডা বা বেকিং পাউডারের ব্যবহার করা হয়নি, তার সত্ত্বেও কিন্তু যেহেতু চিড়েটা রয়েছে এবং খুব স্মুথভাবে মাখা হয়েছে চিড়েটা, সেই জন্য কিন্তু নাস্তাগুলো একটু ভাজতে ভাজতে দেখতেই পারবেন সাইজটা একটু বড় হয়ে যাবে। আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন। একটা দিক যখন আমাদের খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে অপর দিকটা আবারও পাল্টে দিচ্ছি, যাতে অপর দিকটাও খুব সুন্দর করে ভাজা হয়েছে এবং একটা যখন দেখবেন গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে ঠিক সেই পর্যায়ে বুঝতে হবে যে নাস্তাগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে। বেশি লালচে করে ভাজবার কিন্তু কোনো প্রয়োজন নেই, লালচে করে ভাজলে দেখতেও ভালো লাগে না, খেতেও খুব একটা ভালো হয় না, এই নাস্তাগুলো শক্ত হয়ে যায়। সেই জন্য আমি এখানে মোটামুটি যখন দেখেছি যে দুই দিকটায় গোল্ডেন ব্রাউন কালার খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে ঠিক সেই পর্যায়ে কিন্তু আমি একটি পাত্রের মধ্যে নাস্তাগুলো তুলে নিচ্ছি। আমার এখানে অনেকগুলো নাস্তাই রেডি হয়েছিল সেই জন্য কিন্তু আমাকে দুটো ব্যাচে ভাজতে হচ্ছে, যেহেতু কড়াইটা একটু ছোটো, আপনারা চাইলে কিন্তু একসাথেও ভেজে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই।
নাস্তাগুলো কিন্তু আমাদের তোলা হয়ে গিয়েছে। ঠিক সেম পদ্ধতিতে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বাকি নাস্তাগুলোও কিন্তু একই পদ্ধতিতে আমি এখানে ভেজে নেব। দেখুন খুব সুন্দর করে কিন্তু নাস্তাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেখার বুঝতে পারবেন যে যেহেতু চিড়েটা একটু ভালো করে মাখা হয়েছে, সেই জন্য নাস্তাটা দেওয়ার সময় যেই সাইজটা রয়েছে চিড়ের মানে নাস্তাটার, তার থেকে কিন্তু ভাজার পরে একটু ফুলে উঠছে। এই কারণেই বলছি চিড়েটা খুব ভালো করে মাখবেন, তাহলে করে কিন্তু নাস্তাগুলো খেতেও ভীষণ ভালো লাগবে, ভেতর থেকে নরম হবে, বাইরেটা খাস্তা এবং মুচমুচে হবে। প্রত্যেকটা নাস্তা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবং উল্টে পাল্টে যখন দেখবো যে একটা দিক খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে, ঠিক সেই পর্যায়ে কিন্তু অপর দিকটা আমি পাল্টে দেবো। ঠিক এইভাবে দেখুন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন, তাতে করে নাস্তাগুলো ভাজতে সময় লাগলেও খেতে বেশ মুচমুচে হয় এবং খাস্তা হয়। অপর দিকটাও পাল্টে দিয়েছি। এইভাবে কিন্তু দুটো দিক খুব সুন্দর করে ভেজে নিতে হবে, তাতে করে নাস্তাগুলো আমাদের একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এরকমই নিত্য নতুন রেসিপি পেতে চান তাহলে অতি অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। একটা দিক খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আবারও কিন্তু অপর দিকটা পাল্টে দিচ্ছি, যাতে অপর দিকটা খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালারটা চলে আসে। দুটো দিকে কিন্তু আমাদের খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আমাদের কিন্তু প্রত্যেকটা নাস্তায় রেডি হয়ে গিয়েছে, খেতেও ভীষণ মুচমুচে হয় এবং বাচ্চাদেরকে চাইলে আপনারা টিফিনেও বানিয়ে দিতে পারেন বা সন্ধ্যেতে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, ভীষণই ভালো লাগে খেতে। এইভাবে একটি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আশা করছি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লেগেছে। এটি আমি ধনেপাতার চাটনির সাথে সার্ভ করেছিলাম। আপনারা চাইলে যে কোনো কোকোনাট চাটনি বা টমেটো সসের সাথেও সার্ভ করতে পারেন, তাতেও বেশ ভালো লাগে। তবে ধনেপাতা বাদামের চাটনি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই রেসিপিটি ফলো করে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখার অনুরোধ রইল। আশা করব আপনাদের ভীষণ ভালো লাগবে।